আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের কমান্ডার আজ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন, যে কোনো ধরনের ভুল হিসাব বা ভুল পদক্ষেপ গুরুতর পরিণতি ডেকে আনবে এবং এর জবাব হবে কঠোর ও অনুশোচনাজনক। মেজর জেনারেল আলী আবদুল্লাহি এক বার্তায় বলেছেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা মরহুম আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে তিনি এই বার্তা দিচ্ছেন, যিনি তার ভাষায় ইরানের প্রতিরোধ সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছিলেন। আবদুল্লাহি দাবি করেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন, কৌশলগত বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার মাধ্যমে ইরান আজ এমন এক প্রতিরোধ ক্ষমতায় পৌঁছেছে যা শত্রুদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া দিতে সক্ষম। তিনি আরও বলেন, উন্নত অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও শত্রুপক্ষ অতীতে একাধিক সংঘাতে ভারী মূল্য দিয়েছে এবং বিভিন্ন যুদ্ধে তারা লজ্জাজনক পরাজয় বরণ করেছে বলে ইরান মনে করে। একই সঙ্গে তিনি আসন্ন শোক সভা ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানান। এটিকে তিনি জাতীয় ঐক্য ও ধর্মীয় সংহতির প্রতীক হিসেবে বর্ণনা করেন। আবদুল্লাহি বলেন, এই মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার আলোকিত পথ অব্যাহত রাখতে হবে এবং দেশের প্রতিরক্ষা ও স্বাধীনতার নীতি আরও সুসংহত করতে হবে। বক্তব্যের শেষ অংশে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন এবং নতুন নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা আলী খামেনির প্রতি নিঃশর্ত আনুগত্য ঘোষণা করেন। তিনি জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো হুমকির জবাবে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের সংস্কৃতি ও ইসলামী গাইডেন্স মন্ত্রী আব্বাস সালিহি জানিয়েছেন, ইসলামী বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে ব্যাপক আন্তর্জাতিক ও জাতীয় মিডিয়া প্রস্তুতি নেওয়া হয়েছে। তার ভাষায় 4 থেকে 9 জুলাই পর্যন্ত চলমান এই শোক অনুষ্ঠানে প্রায় 600 জন বিদেশি সাংবাদিক ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত থেকে পুরো আয়োজন কভার করবেন। পাশাপাশি দেশীয় গণমাধ্যমও সক্রিয়ভাবে এই ঘটনার বিভিন্ন দিক বিশ্ব জনমতের সামনে তুলে ধরবে। মন্ত্রী বলেন, এই অন্ত্যেষ্টিক্রিয়া শুধু একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, বরং এটি ইরানের জাতীয় ঐক্য, সামাজিক সংহতি এবং শত্রুর বিরুদ্ধে দেশের প্রতিরোধ ও প্রতিরক্ষামূলক সক্ষমতার একটি প্রতীকী প্রদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। সরকার এই আয়োজনকে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে চায়, যাতে ইরানের রাজনৈতিক ও সামাজিক শক্তির বার্তা বিশ্বমঞ্চে পৌঁছায়। তিনি আরও জানান, দেশের খ্যাতনামা ডকুমেন্টারি নির্মাতারা এই অন্ত্যেষ্টিক্রিয়ার উপর একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন, যা ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। একই সঙ্গে বিভিন্ন ফটোগ্রাফি ক্যাম্পেইন চালু করা হয়েছে, যাতে এই ঐতিহাসিক মুহূর্তের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবে নথিবদ্ধ করা যায়। অনুষ্ঠান সূচি অনুযায়ী শোকযাত্রা একটি প্রায় 10 কিলোমিটার দীর্ঘ রুট ধরে অনুষ্ঠিত হবে। এরপর 7 জুলাই পবিত্র কোম শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরবর্তীতে 8 জুলাই ইরাকের বিভিন্ন ধর্মীয় শহর বাগদাদ, কারবালা ও নাজাফে শোকসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ 9 জুলাই মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরাকি ভূখণ্ডেও এই শোকের আবহ ছড়িয়ে পড়বে, যেখানে একই ধরনের শোকানুষ্ঠান ও সমবেদনা সভা আয়োজন করা হবে। পুরো আয়োজনকে কেন্দ্র করে ইরান সরকার এটিকে একটি জাতীয় ঐক্যের প্রদর্শনী এবং আন্তর্জাতিক বার্তা বহনকারী ঘটনা হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে, যেখানে দেশীয় আবেগ ও রাজনৈতিক বার্তা একসাথে বিশ্বমঞ্চে প্রতিফলিত হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে, ইসরায়েলি বাহিনী লেবানন, সিরিয়া ও গাজায় যেসব নিরাপত্তা অঞ্চল তৈরি করা হয়েছে সেগুলোতে অনির্দিষ্টকাল পর্যন্ত অবস্থান করবে এবং সেখান থেকে প্রত্যাহারের কোনো সময়সূচি নেই। তিনি একটি স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ওই সব নিরাপত্তা অঞ্চলে থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, যাতে তাদের নাগরিক ও বসতিগুলোকে জিহাদি উপাদান থেকে রক্ষা করা যায়। তিনি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েল কখনোই এসব নিরাপত্তা এলাকা থেকে সরে যাবে না। একই সঙ্গে তিনি ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর কোনো হামলা হলে ইরানকে পূর্ণ শক্তিতে পাল্টা আঘাতের মুখোমুখি হতে হবে। তার এই বক্তব্য আসে এমন এক সময় যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দিন মন্তব্য করেন যে, উত্তর ইসরায়েলের জনগণের জন্য হুমকি হিসেবে হিজবুল্লাহ বিদ্যমান থাকলে ইসরায়েলি সেনারা লেবানন থেকে প্রত্যাহার করবে না। ইসরায়েলি নেতৃত্ব বারবার বলছে, হিজবুল্লাহকে
নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত 2 মার্চ লেবাননে বিস্তৃত হয় যখন হিজবুল্লাহ রকেট হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় ইসরায়েল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায় দক্ষিণ লেবাননে। লেবাননের কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এতে প্রায় 4300 জন নিহত হয়। একই সময়ে গাজা প্রসঙ্গে ডানপন্থী ইসরায়েলি রাজনীতিকরা নেতানিয়াহুর বক্তব্যকে স্বাগত জানিয়ে গাজায় পুনরায় বসতি স্থাপনের সম্ভাবনার কথা সামনে আনে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নামও এই আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে উল্লেখ করা হয়, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং বিরোধী দলীয় নেতা গাদি ইসেনকোট সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নেতানিয়াহুর ভিত্তিহীন ও অতিরঞ্জিত দাবি করছেন এবং ইসরায়েলি জনগণকে ভয় দেখাতে বাস্তবতাকে বিকৃত করছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথে এর বরাতে জানা যায়, কেন্দ্রীয় ইসরায়েলে একটি সম্মেলনে ইসেনকোট বলেন, নেতানিয়াহু নিন্দনীয় কথা বলেছেন। ইরানের কোনো পারমাণবিক বোমা নেই। তিনি জনগণকে আতঙ্কিত করতে বাস্তবতা বানিয়ে বলছেন। এই মন্তব্যটি মূলত নেতানিয়াহুর একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া, যেখানে তিনি দাবি করেছিলেন যে তিনি ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ইরানে 2টি অভিযান পরিচালনা করেছেন, কারণ তাদের হাতে তখন পারমাণবিক অস্ত্র ছিল। ইসেনকোট, যিনি 2015 থেকে 2019 সাল পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন, মঙ্গলবার ঘোষণা করেন যে তিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনেও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2025 সালের জুনে ইসরায়েল ইরানের ভেতরে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যেখানে তাদের দাবি ছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে। পরবর্তীতে 2026 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় এবং পরিস্থিতি সরাসরি সংঘাতে রূপ নেয়। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে বলে ধারণা করা হয়, যদিও দেশটি তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পূর্ণ তদারকির আওতায়ও নয়। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সম্মানিত প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ডক্টর সৈয়দ আলীজাদেহ মুসাফির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিডিভিউজ কার্যালয় পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ঘাসেম শাবানকারী এবং ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের কালচারাল কাউন্সিলর মাহদি মোলাই আর্নি। পরিদর্শনকালে প্রতিনিধি দল বিডিভিউজের নিউজরুম, স্টুডিও এবং ডিজিটাল সম্প্রচার কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তারা সংবাদ সংগ্রহ, ভিডিও প্রোডাকশন এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিডিভিউজের সংবাদ ও বিশ্লেষণধর্মী কার্যক্রম সম্পর্কে অবহিত হন। সফরের অংশ হিসেবে অতিথিরা বিডিভিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন। সাক্ষাৎকারে ইরানের সাম্প্রতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের চলমান সংকট, মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ, আন্তর্জাতিক রাজনীতি এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, সাংস্কৃতিক বিনিময় এবং বিভিন্ন দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে উঠে আসে ইমাম সৈয়দ আলী খামেনির জীবন, নেতৃত্ব, চিন্তাধারা এবং ইসলামী বিপ্লব পরবর্তী ইরানের রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা। বক্তারা তার নেতৃত্বে ইরানের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক অগ্রগতি, আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় সংলাপ, ন্যায় বিচার এবং পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিডিভিউজের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তথ্য, সংস্কৃতি ও গণমাধ্যম ভিত্তিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে বিডিভিউজ কর্তৃপক্ষ অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।